প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মানুষ ভাবে, একদিন আমি শুরু করব, একদিন বই লিখবে, একদিন ব্যবসা শুরু করবে, একদিন নিজের স্বপ্নের কাজ করবে, একদিন নতুন জীবন গড়বে। কিন্তু সেই একদিন অনেক সময় সপ্তাহ হয়ে যায়, মাস হয়ে যায়, কখনো বা বছর হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, স্বপ্নগুলো সবসময় বাইরের কোনো বাধার কারণে মারা যায় না। অধিকাংশ স্বপ্ন মারা যায় নীরবে, মানুষের নিজের ভেতরেই। একটি অদৃশ্য শত্রু রয়েছে, যাকে কেউ দেখতে পায় না, কিন্তু সে প্রতিদিন মানুষের পাশে বসে থাকে। যখন কেউ নতুন কিছু শুরু করতে চায়, সে আজ বলে, আজ নয় কাল করব। যখন কেউ নিজের ভয়কে অতিক্রম করতে চায়, সে বলে, তুমি এখনো প্রস্তুত নাও। যখন কেউ নিজের সেরাটা দিতে চায়, সে ফিসফিস করে বলে, যদি ব্যর্থ হও। অদ্ভুত ব্যাপার হলো, এই শত্রুর কোনো মুখ নেই, কোনো নাম নেই। তবুও পৃথিবীর অসংখ্য অসমাপ্ত বই, অপূর্ণ স্বপ্ন, শুরু না হওয়া ব্যবসা, হারিয়ে যাওয়া প্রতিভা এবং নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনার পেছনে সে নীরবে কাজ করে চলেছে। আর যদি সত্যিই মানুষের সবচেয়ে বড় যুদ্ধ পৃথিবীর সঙ্গে না হয়ে নিজের ভেতরের সেই অদৃশ্য শক্তির সঙ্গে হয়, যদি প্রতিভা, সাফল্য বা স্বপ্ন পূরণের আসল বাধা দক্ষতার অভাব না হয়ে সেই অদৃশ্য প্রতিরোধ হয়, যা মানুষকে শুরু করতে দেয় না। আজকের বইটি ঠিক সেই যুদ্ধের গল্প। এটি সাফল্যের গল্প নয়, এটি অনুপ্রেরণার গল্পও নয়। এটি এমন এক যুদ্ধের গল্প, যা প্রতিদিন একজন শিল্পী, লেখক, উদ্যোক্তা, সৃজনশীল মানুষ, এমনকি নিজের জীবন বদলাতে চাওয়া প্রতিটি মানুষকে লড়তে হয়। আর সেই যুদ্ধের নাম দ্য ওয়ার অফ আর্ট। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আমাদের সবার জীবনেই এমন কিছু কাজ, স্বপ্ন বা লক্ষ্য থাকে, যেগুলো আমরা সত্যিই করতে চাই। আমরা শুরু করতে চাই, সৃষ্টি করতে চাই, নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাই। কিন্তু প্রায়ই দেখা যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোই বারবার পিছিয়ে যায়। আমরা সবসময় ভাবি, সময় নেই, সুযোগ নেই, অথবা এখনও আমরা প্রস্তুত নই। কিন্তু লেখক স্টিভেন প্রেসফিল্ড বলেন, এই বইয়ে একটি গভীর সত্য রয়েছে। তার মতে, মানুষের সবচেয়ে বড় বাধা বাইরের পৃথিবী নয়, আসল বাধা হলো আমাদের ভেতরে থাকা সেই অদৃশ্য প্রতিরোধ, যা আমাদের স্বপ্নের দিকে এগোতে দেয় না, কাজ শুরু করতে দেয় না এবং নিজের সেরাটা প্রকাশ করতে বাধা দেয়। দ্য ওয়ার অফ আর্ট বইটি সেই অদৃশ্য শত্রুকে চেনার এবং তার বিরুদ্ধে লড়াই করার গল্প। এটি শুধু সৃজনশীল মানুষদের জন্য নয়, বরং যে নিজের জীবনকে আরও অর্থপূর্ণ, সাহসী এবং শৃঙ্খলাপূর্ণ গড়ে তুলতে চায়, তার জন্য একটি শক্তিশালী নির্দেশনা। চলুন আজ আমরা সেই যুদ্ধের গভীরে প্রবেশ করি, যেখানে সবচেয়ে বড় প্রতিপক্ষ বাইরের কেউ নয়, বরং আমাদের নিজের ভেতরেরই প্রতিরোধ। পার্ট 1, অদৃশ্য শত্রুর পরিচয়। কল্পনা করুন, একজন ভাস্কর একটি বিশাল পাথরের সামনে দাঁড়িয়ে আছেন। তার চোখে ইতিমধ্যে একটি অসাধারণ মূর্তির ছবি স্পষ্ট। তিনি জানেন এই পাথরের ভেতরে কিছু সুন্দর লুকিয়ে রয়েছে। কিন্তু প্রতিদিন সকালে যখন তিনি হাতুড়ি বা ছেনি নিয়ে কাজ শুরু করতে যান, তখন একটি অদৃশ্য কণ্ঠস্বর তাকে থামিয়ে দেয়। কণ্ঠস্বরটি বলে, আজ নয়, কাল থেকে শুরু করবেন। এখনও যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়নি, আর একটু পরিকল্পনা করা দরকার। যদি মূর্তিটা নষ্ট হয়ে যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাসও কেটে যায়, পাথরটি একই জায়গায় পড়ে থাকে। মূর্তিটি কখনোই জন্মগ্রহণ করে না, আর পৃথিবী কখনো জানতেও পারে না সেই পাথরের ভেতরে কি সৌন্দর্য লুকিয়ে রয়েছে। স্টিভেন প্রেসফিল্ডের মতে, মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু এই কণ্ঠস্বরটি। তিনি এর নাম দিয়েছেন রেজিস্ট্যান্স বা প্রতিরোধ।
এটি কোনো মানুষ নয়, এটি কোনো পরিস্থিতিও নয়। এটি এমন একটি মানসিক শক্তি যা মানুষকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে রাখতে চায়। আশ্চর্যের বিষয় হলো, রেজিস্ট্যান্স কখনো তুচ্ছ কাজের সামনে দাঁড়ায় না। কেউ যদি ঘন্টার পর ঘন্টা সামাজিক মাধ্যমে সময় নষ্ট করে, অপ্রয়োজনীয় বিতর্কে জড়ায় বা নিজের সময় অপচয় করে, রেজিস্ট্যান্স সাধারণত তাকে বাধা দেয় না। কিন্তু যেই মুহূর্তে কেউ নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগোতে চায়, বই লিখতে চায়, নতুন ব্যবসা শুরু করতে চায় বা কোনো শিল্প সৃষ্টি করতে চায়, অথবা নিজের জীবন বদলানোর চেষ্টা করে, ঠিক তখনই রেজিস্ট্যান্স জেগে ওঠে। একটি পুরনো বাড়ির দরজার কথা ভাবুন। বছরের পর বছর দরজাটি খোলা হয়নি, ফলে মরিচা জমে গেছে। দরজাটি ঠেলে খুলতে গেলে প্রথম ধাক্কাতেই খুলে যাবে না। যত মূল্যবান ঘর, দরজাটি তত ভারী। প্রেসফিল্ড বলেন, মানুষের স্বপ্নটাও অনেকটা এমন। যে কাজটি সত্যিই গুরুত্বপূর্ণ, যে কাজটি মানুষের প্রকৃত সম্ভাবনাকে প্রকাশ করতে পারে, তার দরজার সামনে রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকে। তাই কোনো কাজ যত বেশি ভয় সৃষ্টি করে, যত বেশি অস্বস্তি দেয়, অনেক সময় সেটিই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে ওঠে। বইটি একটি গভীর সত্য তুলে ধরে। মানুষ প্রায় মনে করে সে অলস বলে কাজ করছে না, কিন্তু বাস্তবে অনেক সময় বিষয়টি অলসতা নয়, বিষয়টি হলো ভয়, ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, প্রত্যাখ্যানের ভয় কিংবা সফল হয়ে যাওয়ার ভয়। কারণ সাফল্য মানুষকে বদলে দেয়, আর পরিবর্তনকে মন সহজে গ্রহণ করতে চায় না। তাই রেজিস্ট্যান্স অত্যন্ত চতুরভাবে নানা অজুহাত তৈরি করে। কখনো বলে আরও একটু শিখে নেই, তারপর শুরু করব। আবার কখনো বলে এখন সময়টা ঠিক নয়। কখনো বলে আমার মতো মানুষ এটা করতে পারে না বা পারবে না। আর মানুষ বুঝতেও পারে না সে নিজের স্বপ্ন থেকে ধীরে ধীরে কত দূরে সরে যাচ্ছে। একজন কৃষকের কথা ভাবুন, যে প্রতি বছর বীজ কিনে আনে, জমি প্রস্তুত করে, চাষের পরিকল্পনা করে, কিন্তু বীজ বপন করার দিন এলেই সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন অপেক্ষা করবে। হয়তো আগামী সপ্তাহে আবহাওয়া আরও ভালো হবে। তারপর আবার অপেক্ষা, তারপর আবারও। বছর শেষে তার হাতে থাকে শুধু পরিকল্পনায়, কিন্তু কোনো ফসল থাকে না। রাইটার এখানে বলতে চান, পৃথিবীতে অসংখ্য মানুষ ঠিক এভাবেই জীবন কাটিয়ে দেয়। তারা প্রস্তুতি নিতে নিতে এত সময় ব্যয় করে ফেলে যে কাজ শুরু করার সময়ই আর আসে না। এই কারণেই বইটির প্রথম বড় শিক্ষা হলো, রেজিস্ট্যান্স কখনো পুরোপুরি চলে যাবে না। একদিন ঘুম থেকে উঠে এমন হবে না যে হঠাৎ সব ভয়, সব অজুহাত, সব দ্বিধা অদৃশ্য হয়ে গেছে। বরং যে মানুষ সত্যি কিছু সৃষ্টি করে, সে রেজিস্ট্যান্সের অনুপস্থিতির জন্য অপেক্ষা করে না। সে জানে রেজিস্ট্যান্স থাকবে, তবুও কাজ করে যেতে হবে। যেমন একজন নাবিক সমুদ্রের ঢেউ থামার জন্য কখনোই অপেক্ষা করে না, সে ঢেউয়ের মাঝ দিয়েই তার যাত্রা শুরু করে। স্টিভেন প্রেসফিল্ড এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য দেখান অ্যামাচিওর আর প্রফেশনালের মধ্যে। অ্যামাচিওর কাজ করে যখন ইচ্ছে হয়, যখন অনুপ্রেরণা আসে, যখন পরিবেশ ভালো থাকে। কিন্তু প্রফেশনাল ব্যক্তি প্রতিদিন হাজির হয়। তার ভয় থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, খারাপ দিনও থাকতে পারে, তবুও সে নিজের কাজের সামনে উপস্থিত হয়। কারণ সে জানে সৃজনশীলতা অনেক সময় অনুপ্রেরণার ফল নয়, বরং নিয়মিত উপস্থিত থাকার ফল। এবং এখানেই দ্য ওয়ার অফ আর্ট বইয়ের প্রথম অংশের মূল শিক্ষা লুকিয়ে থাকে। পার্ট 2, প্রফেশনালের পথ। রেজিস্ট্যান্সকে চিনে ফেলার পর দ্য ওয়ার অফ আর্ট আমাদের আরও একটি গভীরে নিয়ে যায়। কারণ শত্রুকে চিনে নেওয়া আর তাকে পরাজিত করা এক বিষয় নয়। রাইটার বলেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটে তখন যখন একজন মানুষ অ্যামেচার থেকে প্রফেশনাল হয়ে ওঠে। একজন বেহালাবাদককে কল্পনা করুন। কোনো দিন তার মন ভালো থাকে,
কোনো দিন খারাপ, কোনো দিন প্রশংসা পায়, কোনো দিন সমালোচনা। কিন্তু কনসার্টের দিন সে মঞ্চে ওঠে, কারণ সে জানে সঙ্গীত তার মনের মুডের জন্য অপেক্ষা করবে না। ঠিক তেমনই একজন প্রফেশনাল নিজের কাজকে আবেগের ওপর ছেড়ে দেয় না। সে জানে অনুপ্রেরণা আসুক বা না আসুক, তাকে উপস্থিত হতে হবে। রাইটারের মতে অ্যামাচুয়ার সবসময় সঠিক সময়ের অপেক্ষা করে। সে ভাবে আরেকটু শিখে নেই, আরেকটু প্রস্তুতি নেই, পরিস্থিতি ভালো হলেই শুরু করব। কিন্তু প্রফেশনাল জানে প্রস্তুতিরও একটা ফাঁদ রয়েছে। অনেক মানুষ মানচিত্র আঁকতেই এত সময় ব্যয় করে যে যাত্রা শুরু করার কোনো সুযোগই আর আসে না। একটা নৌকার কথা ভাবুন, যেটি তার বন্দরে বাধা রয়েছে। সেখানে নিরাপত্তা আছে, ঝড় নেই, কোনো ঝুঁকিও নেই। কিন্তু নৌকা তৈরি হয়েছে সমুদ্রের জন্য, বন্দরের জন্য নয়। মানুষের প্রতিভাও স্বপ্নও অনেকটা এমন। নিরাপদ জায়গায় লুকিয়ে রাখলে সেগুলো কখনোই তার পূর্ণতা পায় না। তাই প্রফেশনাল ঝুঁকি থাকা সত্ত্বেও যাত্রা শুরু করে। বইটির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি আক্রমণ করে সেই কাজকে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই যে কাজটি বারবার পিছিয়ে যাচ্ছে, যে কাজটি করতে গিয়ে সবচেয়ে বেশি ভয় হচ্ছে, অনেক সময় সেটিই আপনার প্রকৃত কাজ। একজন মালি যদি প্রতিদিন শুধু আগাছা দেখতেই ব্যস্ত থাকে, কিন্তু কখনো বীজ না লাগায়, তাহলে তার বাগানে কখনোই ফুল ফুটবে না। একইভাবে আমরা অনেক সময় ছোটোখাটো ব্যস্ততায় এত নিমজ্জিত হয়ে থাকি যে আমাদের আসল কাজটি আর করা হয়ে ওঠে না। রাইটার বলেন, ব্যস্ত থাকা আর উৎপাদনশীল হওয়া এক জিনিস নয়। বইটি আরও শেখায়, প্রতিভা সাফল্যের নিশ্চয়তা নয়। পৃথিবীতে অসংখ্য প্রতিভাবান মানুষ রয়েছে যাদের কাজ কেউ কখনো দেখেনি, কারণ তারা শুরু করেনি অথবা মাঝপথে থেমে গেছে। অন্যদিকে অনেক সাধারণ প্রতিভার মানুষ শুধু নিয়মিত কাজ করার অভ্যাসের কারণে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এক ফোঁটা জল পাথর ভাঙতে পারে না, কিন্তু বছরের পর বছর একই জায়গায় পড়তে পড়তে সেই জলই পাথরের ওপর দাগ কেটে দেয়। প্রফেশনালের শক্তিও ঠিক এমনই। তার জয় কোনো একদিনের বিস্ফোরণ নয়, বরং প্রতিদিনের ধারাবাহিক উপস্থিতি। এবং এখানেই দ্য ওয়ার অফ আর্টের দ্বিতীয় বড় শিক্ষা লুকিয়ে রয়েছে। সাফল্য অনেক সময় প্রতিভার পুরস্কার নয়, বরং উপস্থিত থাকার পুরস্কার। যে মানুষ প্রতিদিন নিজের কাজের সামনে ফিরে আসে, ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যায় এবং অনুপ্রেরণার জন্য অপেক্ষা না করে কাজ শুরু করে, শেষ পর্যন্ত তার হাতেই নিজের সম্ভাবনার দরজা খুলতে শুরু করে। কারণ অ্যামাচুয়ার স্বপ্ন দেখে কি হতে পারে, কিন্তু প্রফেশনাল প্রতিদিন একটু একটু করে সেটিকে বাস্তবে রূপ দেয়। পার্ট 3, যখন শিল্প শুধু কাজ নয়, এক ধরনের আত্মিক দায়িত্ব হয়ে ওঠে। দ্য ওয়ার অফ আর্টের শেষ অংশে এসে স্টিভেন প্রেসফিল্ড রেজিস্ট্যান্সের বিরুদ্ধে যুদ্ধকে শুধু উৎপাদনশীলতার সমস্যা হিসেবে দেখেন না, তিনি এটিকে আরও গভীর স্তরে নিয়ে যান। কারণ একজন মানুষ কেন সৃষ্টি করে, কেন নিজের কাজের প্রতি এত দায়বদ্ধ হয়, কেন প্রতিদিন একই যুদ্ধের মুখোমুখি হয়, এই প্রশ্নগুলোর উত্তর শুধু শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের অস্তিত্ব, তার সম্ভাবনা এবং পৃথিবীতে তার রেখে যাওয়া ছাপ। একজন পুরনো ঘড়ি নির্মাতার কথা কল্পনা করুন। শহরের মানুষ শুধু তার হাতের তৈরি ঘড়ির টিকটিক শব্দ শোনে, কিন্তু খুব কম মানুষ জানে সেই ঘড়ির ভেতরের অগণিত ক্ষুদ্র যন্ত্রাংশ কত নিখুঁতভাবে সাজানো হয়েছে। একটি ছোট চাকা যদি তার কাজ না করে, পুরো ঘড়ির সময় ভুল হয়ে যেতে পারে। রাইটার যেন বলতে চান, পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যেও এমন একটি বিশেষ কাজ, প্রতিভা বা অবদান লুকিয়ে রয়েছে, যা শুধুমাত্র তার দ্বারাই পূর্ণ হতে পারে। আর যখন মানুষটি সেই কাজটি এড়িয়ে যায়, তখন শুধু সে নিজেই ক্ষতিগ্রস্ত হয় না,
পৃথিবীও তার একটি সম্ভাব্য উপহার থেকে বঞ্চিত হয়। বইটির এই অংশে সৃজনশীলতাকে লেখক একটি রহস্যময় শক্তি হিসেবে ব্যাখ্যা করেন। তিনি মনে করেন অনেক সময় মহান ধারণাগুলো মানুষের মালিকাধীন নয়, বরং মানুষ কেবল তার বাহক। যেমন একটি রেডিও নিজে গান তৈরি করে না, কিন্তু সঠিক তরঙ্গে টিউন করা থাকলে দূরের সুরকে মানুষের কাছে পৌঁছে দেয়। ঠিক তেমনি একজন লেখক, শিল্পী, সঙ্গীত শিল্পী বা উদ্যোক্তাও অনেকটা একটি মাধ্যমের মতো। কিন্তু সমস্যা হলো রেজিস্ট্যান্স মানুষকে সেই তরঙ্গেই পৌঁছাতে দেয় না। সে মানুষকে ব্যস্ত রাখে সন্দেহে, অজুহাতে, ভয়ে এবং আত্মসমালোচনায়। একটি পরিত্যক্ত লাইট হাউসের কথা ভাবুন। সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার আলো বহু বছর ধরে জ্বলেনি। জাহাজগুলো দূর থেকে অন্ধকারই দেখে। লাইট হাউসটির ভেতরে আলো জ্বালানোর ক্ষমতা এখনও রয়েছে, কিন্তু আলো জ্বালানোটির কাজটি আর হচ্ছে না। রাইটারের মতে অসংখ্য মানুষ এই লাইট হাউসের মতোই জীবন কাটায়। তাদের ভেতরে সৃজনশীলতা রয়েছে, গভীর চিন্তা রয়েছে, অনন্য প্রতিভা রয়েছে, কিন্তু রেজিস্ট্যান্স তাদের আলোকে কখনোই জ্বলতে দেয় না। এখানে লেখক একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেন। অ্যামাচিওর কাজ করে নিজের অনুভূতির জন্য, নিজের স্বীকৃতির জন্য বা নিজের ফলাফলের জন্য, কিন্তু প্রফেশনাল ধীরে ধীরে বুঝতে শেখে কাজ তার ব্যক্তিগত অহংকারের চেয়ে অনেক বড়। একজন সত্যিকারের শিল্পী প্রতিদিন ক্যানভাসের সামনে দাঁড়ায় শুধু প্রশংসা পাওয়ার জন্য নয়, বরং তার কারণ হলো তার মনে হয় এই কাজটি পৃথিবীতে আসার যোগ্য। একজন লেখক শুধু বই বিক্রির জন্য লেখেন না, তিনি লেখেন কারণ কিছু কথা বলা প্রয়োজন। একজন উদ্যোক্তা শুধু অর্থ উপার্জনের জন্য সৃষ্টি করেন না, তিনি সৃষ্টি করেন কারণ তিনি একটি সমস্যার সমাধান দেখতে চান। এই জায়গাতেই দ্য ওয়ার অফ আর্ট একটি সেলফ হেল্প বই থেকে অনেক বেশি কিছু হয়ে ওঠে। এটি মানুষকে মনে করিয়ে দেয় নিজের সম্ভাবনাকে অপচয় করা এক ধরনের নীরব আত্মসমর্পণ। একটি বীজের কথা ভাবুন, যাকে একটি বিশাল বটগাছ হওয়ার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। কিন্তু যদি সেই বীজ সারা জীবন মাটির নিচে নিরাপদে পড়ে থাকে, তাহলে কখনো ঝড়ের সম্মুখীন হবে না, কখনো শাখা পোশাকা ছড়াবে না, কখনো ছায়া দেবে না। বাইরে থেকে তাকে নিরাপদ মনে হতে পারে, কিন্তু তার প্রকৃত সম্ভাবনা কখনো বাস্তব হবে না। রাইটারের চোখে মানুষের জীবনটাও অনেকটা এমনই। নিরাপত্তা সবসময় বিকাশ আনে না, অনেক সময় বিকাশের জন্য অজানার দিকে এগিয়ে যেতে হয়। বইয়ের শেষ দিকে লেখক যেন একটি গভীর উপলব্ধির দিকে নিয়ে যান। রেজিস্ট্যান্স আসলে কখনো পুরোপুরি হারিয়ে যাবে না। নতুন লক্ষ্য হলে সে আবার আসবে, নতুন বই লিখতে গেলে আবার আসবে, নতুন স্বপ্নের সামনে দাঁড়ালে আবারও আসবে। কারণ রেজিস্ট্যান্সের কাজই হলো মানুষকে তার সেরা সংস্করণে পৌঁছাতে বাধা দেওয়া। কিন্তু এখানেই বইটির সবচেয়ে শক্তিশালী বার্তা লুকিয়ে রয়েছে। জয় মানে রেজিস্ট্যান্সের অনুপস্থিতি নয়, জয় মানে তার উপস্থিতি সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়া। যেমন সূর্য প্রতিদিন ওঠার আগে রাতকে হারিয়ে দেয় না, বরং রাতের মধ্য দিয়েই প্রতিদিন ধীরে ধীরে আলো নিয়ে আসে, তেমনি একজন প্রফেশনাল ভয়, সন্দেহ বা অনিশ্চয়তাকে কখনোই মুছে ফেলে না। সে শুধু তার নিজের যাত্রার চালক হতে দেয় না সেটিকে। এবং শেষ পর্যন্ত দ্য ওয়ার অফ আর্ট আমাদের একটি অস্বস্তিকর কিন্তু মুক্তিদায়ক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি একদিন জীবনের শেষ প্রান্তে এসে পেছনের দিকে তাকাতে হয়, তাহলে কি দেখা যাবে? যে সমস্ত সম্ভাবনা ব্যবহার করা হয়েছে, নাকি দেখা যাবে সবচেয়ে বড় স্বপ্নগুলো কখনো শুরুই করা হয়নি? স্টিভেন প্রেসফিল্ডের মতে মানুষের জীবনের প্রকৃত ট্র্যাজেডি ব্যর্থতা নয়, প্রকৃত ট্র্যাজেডি হলো সেই কাজটি কখনো না করা যার জন্য সে জন্মেছিল। আর এই কারণেই বইটির শেষ শিক্ষা এত শক্তিশালী। মানুষের সবচেয়ে বড় যুদ্ধ
অন্য কারো বিরুদ্ধে নয়, যুদ্ধটি প্রতিদিন নিজের ভেতরের রেজিস্ট্যান্সের বিরুদ্ধে। আর যে মানুষ প্রতিদিন সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়, ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যায়, ভয়ের মাঝেও সৃষ্টি করে, সন্দেহর মাঝেও কাজ করে, একদিন সে শুধু একটি বই, একটি শিল্পকর্ম বা একটি ব্যবসা তৈরি করে না, সে ধীরে ধীরে নিজের সেই সংস্করণটিকেও তৈরি করে, যে সংস্করণটি সবসময় তার ভেতরেই অপেক্ষা করেছিল। আজকের ভিডিও শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই। কোন সেই কাজটি যেটা আপনি অনেক দিন ধরেই করতে চান কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছেন? বই লেখা, নতুন কিছু শেখা, একটি স্বপ্নের শুরু, নাকি নিজের জীবনের কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন? আজ কমেন্টে শুধু একটি লাইনে লিখুন, আমি আজ রেজিস্ট্যান্সের চেয়ে আমার স্বপ্নকে বেশি গুরুত্ব দেব। কারণ বড় পরিবর্তন একদিনে আসে না, এটি শুরু হয় সেই দিন যেদিন মানুষ অজুহাতের বদলে প্রথম পদক্ষেপটি নেওয়ার সিদ্ধান্ত নেয়। দ্য ওয়ার অফ আর্ট আমাদের মনে করিয়ে দেয়, প্রতিভা যথেষ্ট নয়, স্বপ্নও যথেষ্ট নয়, প্রয়োজন প্রতিদিন নিজের কাজের সামনে উপস্থিত হওয়ার সাহস। আজকের আলোচনা যদি আপনাকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটির দিকে এক ধাপ এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, তাহলে এই বই তার কাজ করেছে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।